আপনি যদি ভারতে থাকেন তবে আপনার দিনে কোনো না কোনো সময় টাটা গ্রুপ অফ কোম্পানির কোনো না কোনো পণ্যের সঙ্গে আপনার দেখা হবে। রাস্তার গাড়ির দিকে নজর দিলে টাটা মোটর, আকাশে উড়ন্ত বিমান দেখলে এয়ার ইন্ডিয়া এবং এখানে আইকনিক তাজ হোটেল যা টাটা গ্রুপেই পরিচালনা করে। এগুলো পুরো পৃথিবীতে বিখ্যাত। বিদ্যুৎ থেকে ফ্যাশন এবং চা থেকে লবণ পর্যন্ত প্রতিটি জায়গাতেই টাটা গ্রুপেরই প্রভাব রয়েছে এবং ভারতে ছোট বড় 100-টিরও বেশি কোম্পানি টাটা গ্রুপের অধীনেই পরিচালিত হয়। এখন আপনি হয়তো মনে করছেন এই সাফল্যে শুধুমাত্র রতন টাটার সাহস এবং দৃষ্টিভঙ্গির কারণে এসেছে। হ্যাঁ, তার অবদান অবশ্যই আছে, কিন্তু যে সাম্রাজ্য আমরা আজ দেখছি তার শিকড় 150 বছর আগে শুরু হয়েছিল। আজকের এই ভিডিওতে আমরা এই গল্পটি উন্মোচন করব এবং জানব কিভাবে একজন দৃষ্টিসম্পন্ন ব্যক্তি তার স্বপ্নকে বাস্তবায়িত করেছেন এবং টাটা গ্রুপকে একটি বিশ্বব্যাপী শক্তিতে পরিণত করেছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে আবারও স্বাগতম জানাই। তো দর্শকগণ, টাটা গ্রুপের পণ্যগুলি 150-টিরও বেশি দেশে রপ্তানি করা হয়, যেখানে 100-টিরও বেশি দেশ তারা নিজেরাই তার কার্যক্রম পরিচালনা করে। 2024 সালের প্রকলন অনুযায়ী টাটা গ্রুপের মূলধন $403 বিলিয়ন, যা ভারতীয় টাকায় প্রায় 33,500 বিলিয়ন টাকা। গাড়ি হোক বা গয়না, লবণ হোক বা চা পাতা, এয়ারলাইন ইন্ডাস্ট্রি থেকে রিয়েল এস্টেট পরিষেবা পর্যন্ত টাটা গ্রুপ 24-টিরও বেশি পণ্য বা পরিষেবাতে তাদের ব্যবসা বিস্তৃত করেছে। এই সফলতা যাত্রা শুরু হয়েছিল রতন টাটা দাদার নয়, বরং তার পরদাতার জামশেদজি টাটার হাত ধরে। 156 বছর আগে মাত্র কয়েক রুপি দিয়ে জামশেদজি তার পিতার সঙ্গে তুলা ব্যবসায় কাজ করতেন এবং 1868 সালে তিনি নিজে একটা ব্যবসা শুরু করেন, যা থেকে তিনি তুলা রূপান্তরিত করতেন এবং কিছু কাপড় তৈরি করার কারখানা কিনতেন। এখান থেকে তার মনে আসে যে তুলা বিক্রি করার পাশাপাশি তিনি একটি কাপড় তৈরি করার কারখানাও স্থাপন করতে পারেন, কিন্তু এর জন্য বিশাল বিনিয়োগের প্রয়োজন ছিল, যা একটি নতুন ব্যবসার জন্য অনেক ঝুঁকিপূর্ণ। সেই সময় চীন চপকলিতে একটি তেল কারখানা বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছিল এবং অবশেষে সেই কারখানাটাকে তার মালিক বিক্রি করতে চায়। তখন তিনি সস্তায় সেই তেল কারখানাটি কিনে সেটিকে একটি তুলা কারখানায় রূপান্তরিত করে চালাতে শুরু করে। কারখানার নাম দেওয়া হয় আলেকজান্দ্রা। 2 বছর পর তিনি এই কারখানাটি লাভে বিক্রি করে দেন আর একটি নতুন উৎপাদন প্ল্যান্ট শুরু করেন। সেই সময় বোম্বে তুলার বাজারের কেন্দ্র ছিল, যাকে কটন অপোলিস অফ ইন্ডিয়া বলা হতো। জামশেদজির সম্পর্ক বোম্বের সঙ্গেই ছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি তার নতুন তুলার কারখানা বোম্বে থেকে 770 কিলোমিটার দূর নাগপুরে স্থাপন করেন। নতুন এই কারখানার নামকরণ করা হয় এমপ্লেস মিল। দুটি কারণে জামশেদজির এই সিদ্ধান্ত অত্যন্ত ভালো ছিল। প্রথমত, কাঁচামাল বা তুলার ফসলগুলি বেশিরভাগই নাগপুরের কাছাকাছি ছিল, যার ফলে কাঁচামালের সরবরাহের কোনো সমস্যা ছিল না। দ্বিতীয় কারণ ছিল পানি সরবরাহ। তুলাকে কাপড়ে রূপান্তরিত করার প্রক্রিয়ার সময় প্রচুর পরিমাণে পানি দরকার এবং নাগপুরের কাছে অনেক নদী ও হ্রদ রয়েছে, যা পানি সরবরাহের সমস্যা সমাধান করে। তৃতীয় কারণ ছিল শ্রমিকদের উপলব্ধতা। বোম্বের মতো শহরগুলোতে শ্রমিকদের চাহিদা বেশি থাকায় সেখানে প্রায় শ্রমিকদের অভাব দেখা দেয়, ফলে সেখানে শ্রমিকদের মূল্যও অনেক বেশি। কিন্তু নাগপুরে বেকারত্ব বেশি থাকার কারণে সেখানে শ্রমিকদের মূল্য খুব কম ছিল এবং শ্রমিকদের উপলব্ধও বেশি ছিল। যেহেতু এই অঞ্চলে আগে কোনো তুলার মিল ছিল না, সেহেতু সেখানকার শ্রমিকরা খুব বেশি প্রশিক্ষিত ছিল না এবং তাদের যথেষ্ট শ্রম দিতে হতো। জামশেদজি লক্ষ্য করেন যে শ্রমিকরা কাজে খুব বেশি মনোযোগ দেয় না, তারা প্রায়ই ছুটিতে চলে যায় এবং অনেকদিন তো এমনও হয় যে 20% বেশি শ্রমিক ছুটিতে থাকে। এই বিষয়টি জামশেদজি টাটাকে খুবই চিন্তিত করতেন, কিন্তু তিনি এই সমস্যা সমাধানের জন্য আজ থেকে 150 বছর আগে এমন একটি উপায় গ্রহণ করেছিলেন যা আজকের আধুনিক যুগে ভাবা অনেক কঠিন। তিনি শ্রমিকদের শাস্তি দেওয়া বা তাদের বেতন কেটে নেওয়া পরিবর্তে তাদের জন্য আরো বেশি সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেয়। তিনি একটি স্কিম তৈরি করেন যাতে তার কারখানার সমস্ত শ্রমিক রিটায়ারমেন্টের পর পেনশন পাবেন আর তাদের চিকিৎসা বীমাও করা হয় এবং তাদের বিনোদনের জন্য স্পোর্টস ডে এবং ফ্যামিলি ডে রাখা হয় আর ভালো পারফরমেন্স করার জন্য শ্রমিকদের সামনে পুরস্কৃত করা হতো। অর্থাৎ এসব কিছু তো আজকের দিনে বোঝা যায়, কিন্তু সেই সময়ে এটি করার যেন কোনো স্বপ্নের কম ছিল না। এবং মজার বিষয় হলো যে তার এই স্কিমটি কার্যকারীও হয়েছিল। শ্রমিকরা নিজেদেরকে মূল্যবান অনুভব করতে শুরু করেন এবং কোম্পানিকে নিজের কোম্পানি হিসাবে কাজ করতে শুরু করেন। জামশেদজি বিশ্বাস করতেন যে ভারতকে শক্তিশালী করার জন্য সবকিছু ভারতের মাটিতে তৈরি হওয়া উচিত এবং নিজের এই মিশন নিয়ে তিনি চেষ্টা করতে থাকলেন। তিনি আরো কোম্পানি প্রতিষ্ঠা করতে শুরু করেন। তখন সিল্ক একটি প্রিমিয়াম কাপড় হিসাবে প্রচলিত ছিল এবং সবথেকে ভালো সিল্ক ফ্রান্স থেকে আমদানি করা হতো। ফরাসি সিল্ক কৃতি পুরো বিশ্বের সেরা সিল্ক উৎপাদনের জন্য পরিচালিত ছিল।
ছিল। জামশেদজি ফ্রান্সে যান, সেখানে থেকে ফরাসি সিল্কের কৃত্রিম প্রজাতি ভারতে নিয়ে আসেন। কিন্তু সমস্যা ছিল যে এই সিল্ক কৃমি শুধুমাত্র ইউরোপের আবহাওয়ায় ভালো উৎপাদন দিতে পারে, ভারতে তাদের বেঁচে থাকা খুবই কঠিন ছিল। অতএব তিনি ব্যাঙ্গালোরে একটি সিল্ক ফার্ম প্রতিষ্ঠা করেন, যেখানে আবহাওয়া এই বিশেষ সিল্ক কৃমির জন্য অনেক ভালো হলেও তা সম্পূর্ণ পারফেক্ট ছিল না। শুরুর দিকে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যেমন কি ফরাসি সিল্ক কৃমি প্রায় রোগে আক্রান্ত হয়ে পড়ত। এইসব সমস্যার সমাধানের জন্য প্রথমবারের মতো কন্ট্রোলড এনভায়রনমেন্টে সিল্ক কৃমি চাষের ধারণা জামশেদজি টাটা নিয়ে আসেন। সৌভাগ্যক্রমে এই পরীক্ষাটি সফল হয় এবং এইভাবে জামশেদজি ভারতকে টাটা সিল্কের মাধ্যমে সেরা সিল্ক উৎপাদনের যোগ্য করে তোলেন। আজ ভারত বিশ্বের সবথেকে বড় সিল্ক উৎপাদনের মধ্যে একটি এবং এটি সর্বপ্রথম পরীক্ষা, উদ্ভাবন এবং গবেষণার জন্য সম্ভব হয়েছে। সেই সময় ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব ছিল। জামশেদজি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে লক্ষ্য করেছিলেন এবং 1885 সালে পন্ডিচেরিতে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন, যার উদ্দেশ্য ছিল শুধুমাত্র ভারতীয় টেক্সটাইলকে ফরাসি কলোনির মধ্যে পরিচয় করানো। কিন্তু এই ধারণাটি কম চাহিদার কারণে সফল হয়নি। তুলা ছাড়া তিনি তার নেটওয়ার্ক আরো বাড়াতে চান। তিনি চান যে ভারতীয়ভাবে ব্যবহৃত সবকিছুই ভারতে সম্পূর্ণরূপে প্রস্তুত করা হোক। তার মোট 4টি স্বপ্ন ছিল: হোটেল, শিক্ষা এবং আয়রন এবং স্টিল উৎপাদন, হাইড্রো ইলেকট্রনিক প্ল্যান্ট। শুধুমাত্র হোটেলেই ছিল একটি স্বপ্ন যা তিনি সম্পূর্ণটা দেখতে পেয়েছিলেন, এবং এটাই ছিল তাজমহল হোটেল, যা 1903 সালে সম্পন্ন হয়েছিল। এটি ছিল ভারতের প্রথম হোটেল যেখানে বৈদ্যুতিক সংযোগ ছিল। এর বাইরে আমেরিকান পাখা, জার্মান এলিভেটর এবং তুর্কি বাতওয়েতে স্থাপন করা হয়েছিল। যখন তাজমহল হোটেল প্রথমবার খোলা হয়, শুরুর দিকে তাজমহল হোটেল কক্ষের ভাড়া মাত্র 7 রুপি ছিল, যা অন্তর্ভুক্ত ছিল একটি সংযুক্ত বাথরুম। তাজমহল হোটেল খোলার পিছনে কি কারণ ছিল এ নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। বলা হয় একবার জামশেদজি বিখ্যাত বোম্বাইয়ের ওয়াটসন্স হোটেলে প্রবেশের অনুমতি পাননি, যা শুধুমাত্র ব্রিটিশদের জন্যই তৈরি হয়েছিল। এই কারণে তিনি তাজমহল হোটেল তৈরি করার সিদ্ধান্ত নেন। কিন্তু এই গল্পটি চার্লস এলান নামে একজন লেখক মিথ্যা দাবি করেছেন এবং লেখেন জামশেদজি এত ছোট একটি বিষয়ে হৃদয় রাখতে পারেননি, বরং তিনি তার শহর বোম্বের প্রতি গভীর ভালোবাসা অনুভব করতেন এবং সেখানে একটি উপহার দিতে চেয়েছিলেন। তাজমহল হোটেল এভাবে ডিজাইন করা হয়েছিল যাতে প্রতিটি কক্ষ থেকে সাগরের দৃষ্টি দেখা যায়, আর যেন মনে হয় হোটেলটি সমুদ্রের ওপর ভাসছে। সেই সময় ব্রিটিশরা দ্রুত পুরো ব্রিটিশ ভারতে রেলওয়ে নেটওয়ার্ক স্থাপন করছিল, যার জন্য প্রয়োজনীয় হাজার হাজার টন লোহা ব্রিটেন থেকে আমদানি করা হতো। জামশেদজির স্বপ্ন ছিল ভারতে স্টিল উৎপাদন করা। এর জন্য তিনি পুরো ভারত জুড়ে স্টিল উৎপাদনের জন্য লোহা খনিজ খোঁজা শুরু করে। 17 বছর ধরে এই খোঁজ চলতে থাকে এবং অবশেষে আমাদের বাংলায় লোহা খনিজ পাওয়া যায়। 1895 সালে স্টিল প্ল্যান্টের সূচনা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত জামশেদজির জন্য স্টিল উৎপাদনের দৃশ্য দেখা হয়নি। 1904 সালে জামশেদজির মৃত্যু ঘটে এবং তার অসমাপ্ত মিশন চালিয়ে যেতে তার ছেলে দরবজি টাটাকে মাঠে নামতে হয়। এই মিশন চালিয়ে যেতে 1907 সালে আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি প্রতিষ্ঠিত করা হয়, যা আজ টাটা স্টিল নামে পরিচিত। এটি এশিয়ার প্রথম স্টিল প্ল্যান্ট ছিল এবং বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এই স্টিল প্ল্যান্টের মাধ্যমেই তাদের স্টিলের চাহিদা পূরণ করে। দরবজি টাটার নেতৃত্বে টাটা গ্রুপ আরও দ্রুত উন্নতি করতে থাকে। 1910 সালে টাটা পাওয়ার নামে ভারতের প্রথম হাইড্রো ইলেকট্রিক কোম্পানি প্রতিষ্ঠিত করা হয়, যেখানে প্রাকৃতিক জলপ্রপাত এবং কৃত্রিম হ্রদের সাহায্যে বৈদ্যুৎ উৎপন্ন হতে থাকে এবং বেশ কয়েকটি বড় বড় শিল্পের একই পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। সেই সময় বিজ্ঞান সারা বিশ্বে উন্নতি করছিল এবং টাটা গ্রুপ ভারতে কোনোভাবে পিছিয়ে রাখতে চাননি। এর জন্যই তারা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর প্রতিষ্ঠা করে, যাতে বিজ্ঞানের গবেষণা বিশ্ব প্রতিযোগিতায় করা যায় এবং এই ইনস্টিটিউট ভারতে প্রথম কম্পিউটার এবং প্রথম বিমান তৈরিতে সহায়তা করে। টাটা গ্রুপ নিজে শুধু উন্নতি করছিল না, বরং তারা শ্রমিকদের জন্য এমন এমন সুযোগ সুবিধা নিয়ে আসছিল যা পৃথিবীর অন্য কোনো কোম্পানি গ্রহণ করেননি। শ্রমিকদের শিফট 3 ঘন্টার মধ্যেই সীমাবদ্ধ করা হয়, যাতে তারা দ্রুত কাজ শেষ করে বাড়িতে ফিরে যেতে পারে এবং পরিবারের সঙ্গে সময় কাটাতে পারে। আজ টাটার এই নীতি, যা 100 বছর আগে পরিবর্তিত হয়েছিল, আজ পুরো পৃথিবীতে কার্যকরী হচ্ছে। এখন দরবজি টাটার জীবনেও শেষ পরিণতি চলে আসে। 1932 সালে তার মৃত্যু হয়, কিন্তু এই 28 বছর বয়সে তিনি টাটা গ্রুপের স্টিল, শক্তি, বিজ্ঞান এবং আরো অনেক ক্ষেত্রে নবীনতা দিয়েছেন। তারপর টাটা গ্রুপের দায়িত্ব তার এক পরিবারের সদস্য জে.আর.ডি. টাটার হাতে আসে। জে.আর.ডি. টাটা বিমান চালনায় অভিজ্ঞ ছিলেন, তাই নিয়ন্ত্রণ নেওয়ার পর তিনি ভারতের জন্য একটা এয়ারলাইন দেওয়ার সংকল্প করেন। জে.আর.ডি. টাটা টাটা এয়ারলাইন এর ভিত্তি স্থাপন করেন, যা একটি বিপ্লবের মতো ছিল। ভারত তার প্রথম এয়ারলাইন পেয়ে যায়, যার প্রথম ফ্লাইটটি নিজে পাইলট হিসাবে জে.আর.ডি. টাটা পরিচালনা করেন এবং ভারতীয়দের জন্য প্রথম বাণিজ্যিক পাইলট হওয়ার গৌরব অর্জন করেন। কিন্তু 1947 সালে স্বাধীনতা পাওয়ার পর ভারতের সরকার হাতে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ চলে আসে, যার মধ্যে টাটা এয়ারলাইনও ছিল এবং এর নাম পরবর্তীতে এয়ার ইন্ডিয়া রাখা হয়। এখন কেমিক্যাল ইন্ডাস্ট্রির পালা আসে। জে.আর.ডি. টাটা অনুভব করেন যে ভারতে কেমিক্যাল ইন্ডাস্ট্রি আছে, কিন্তু তাদের কার্যক্রম সম্পন্ন করার জন্য অধিকাংশ আমদানি করতে হয় বিদেশ থেকে, যেমন গ্লাস, সাবান
সাবান এবং সাফের জন্য প্লাস্টিক সোডা এবং সোডা অ্যাসের প্রয়োজন ছিল, কিন্তু এই কেমিক্যালগুলি ভারতে উৎপাদিত হতো না, সেগুলি অন্য দেশ থেকে আমদানি করা হতো। এই জন্যই 1939 সালে টাটা কেমিক্যাল নামে একটা কোম্পানি প্রতিষ্ঠা করা হয়, যা ভারতের জন্য সমস্ত কেমিক্যাল নিজে উৎপাদন করতে শুরু করে। এই কোম্পানিটি সার ও অন্যান্য ক্ষেত্রগুলিতে ভারতের উন্নতিতে উল্লেখযোগ্য সাহায্য করে। এরপর আবার জেআরডি টাটা পরিবহন খাতে মনোনিবেশ করেন। তিনি ট্রাক ও ইঞ্জিন তৈরি করার কোম্পানি শুরু করেন, যা আজ আমরা টাটা মোটর নামে জানি। টাটা মোটরে বিভিন্ন মডেলের গাড়ি, ট্রাক ও অন্যান্য যানবাহন উৎপাদন করে। টাটা মোটর আজও ভারতের মোটর শিল্পে একটি বড় নাম এবং এখান থেকে গাড়ি দক্ষিণ আফ্রিকাতেও পাঠানো হয়। তারপর 1960 সালে যখন কম্পিউটার ও প্রযুক্তি দিয়ে বিশ্ব অগ্রসর হতে শুরু করে, টাটা গ্রুপও পিছিয়ে পড়তে চায়নি। তারা ভারতের প্রথম সফটওয়্যার ও আইটি কোম্পানি টিসিএস অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস প্রতিষ্ঠা করে। 1984 সালে জেআরডি টাটা নোটিস করে যে ভারতের লোক চা অনেক পছন্দ করেন, তাই টাটা গ্রুপ চায়ের চাহিদা মেটানোর পদক্ষেপ নেয় আর তারা টাটা টি নামে একটি কোম্পানি শুরু করেন, যা আজকের দিনে চা উৎপাদনের ক্ষেত্রে একটি বড় নাম। এছাড়াও জেআরডি টাটা এখন বৃদ্ধ হয়ে গেছিলেন, তাই তিনি ব্যবসার দায়িত্ব গ্রহণ করার জন্য তার পরিবারের একজন সদস্যকে যুক্তরাষ্ট্র থেকে ভারতে ডাকেন। এই পরিবারের সদস্যটি আর কেউ নন, বরং স্যার রতন টাটা। শুরুতে রতন টাটাকে শুধুমাত্র টাটা স্টিলের দায়িত্ব দেওয়া হয় এবং তিনি টাটা স্টিলকে লস থেকে লাভে নিয়ে আসেন। জেআরডি টাটা খুবই প্রভাবিত হন এবং এ কারণেই 1991 সালে রতন টাটাকে টাটা গ্রুপের চেয়ারম্যান নিযুক্ত করেন। রতন টাটা যেহেতু আধুনিক যুগের মানুষ ছিলেন, তাই তিনি সবকিছুতেই প্রযুক্তির ব্যবহার করতে চান। চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হওয়ার পর তিনি চিন্তা করেন যে টাটা মোটর গাড়ি ও ট্রাক তৈরি করে যাচ্ছে, কিন্তু আজও এমন কোনো গাড়ি নেই যার সম্পূর্ণ উৎপাদন ভারতেই হয়, অর্থাৎ কিছু না কিছু অংশ বাইরে থেকে আমদানি করতেই হয়। এর জন্যই টাটা মোটর একটি নতুন গাড়ি উৎপাদন কারখানা স্থাপন করে এবং 1998 সালে টাটা মোটর একটা গাড়ি বের করে, আর এটা ছিল একটা প্রপার ইন্ডিয়ার কার, আর এর নাম ছিল টাটা ইন্ডিকা। আর টিসিএস, যা শুধুমাত্র প্রথমে বেসিক ডাটা এন্ট্রি এবং ম্যানেজমেন্টের কাজ করত, সেটিকে সফটওয়্যার ডেভেলপমেন্টে স্থানান্তরিত করা হয় এবং এটি বিশ্বের শ্রেষ্ঠ সফটওয়্যার কোম্পানি তালিকায় স্থান করে নেয়। রতন টাটার অধীনে টাটা গ্রুপ বিশ্বের বিখ্যাত ব্র্যান্ডগুলি অধিগ্রহণ করা শুরু করে। টাটা সেই সময় বিখ্যাত চা কোম্পানি টেটলি অধিগ্রহণ করে, টাটা স্টিল পোরাস গ্রুপকে এবং টাটা মোটর জাগুয়ারকে অধিগ্রহণ করে। কিন্তু দুঃখের বিষয় এটা যে কি এই বছরেই মানে 9 অক্টোবর 2024 সালে স্যার রতন টাটা আমাদেরকে ছেড়ে এই দুনিয়া থেকে চিরকালের জন্য বিদায় নিয়ে নেয়। কিন্তু টাটা গ্রুপ আজও দ্রুত উন্নতি করছে এবং জীবনে প্রতিটি ক্ষেত্রে শুধু ভারত নয় বরং সারা বিশ্বের মানুষের জন্য একটি ভূমিকা পালন করছে। এটি কোনো এক ব্যক্তির কঠোর পরিশ্রমের ফল নয়, বরং 150 বছরেরও বেশি সময় ধরে অনেক মানুষ রক্ত ঘামের পরিণতি। এই ভিডিওটা যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু। আর যদি আপনারা এরকম ভিডিও ভবিষ্যতে আরো দেখতে চান তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর আপনার বন্ধু বা আপনার ফ্যামিলির লোক যদি পরবর্তীতে আপনাকে কিছু না বলতে পারে তার জন্য তাদেরকে এই ভিডিওটা শেয়ার করে দিন। দেখা হবে তাহলে পরবর্তী একটা অসাধারণ ভিডিওতে। ধন্যবাদ।